আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে পার্থক্য রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মিয়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৪৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ভবনের নিচে আটকা পড়াদের উদ্ধারে অভিযান। চীনের পেকিং বিশ্ববিদ্যালয়ে আজ বক্তৃতা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে একটি চুক্তি ও ৮টি সমঝোতা স্মারক সহ। পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিতে টেকসই জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করছে পোশাক আমদানিকারক দেশগুলো। বিশ্বায়নের সাথে টিকে থাকতে এই রূপান্তর জরুরি মন্তব্য। বরিশালে দুস্থদের মাঝে প্রকৃতি ও জীবন ক্লাবের নিত্য পণ্য সরবরাহ, মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসায় বিশিষ্টজনেরা। এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরে ট্রাই ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ, সহায়তা পেয়ে খুশি সুবিধা বঞ্চিত মানুষেরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে কমপক্ষে ১৪৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। এছাড়া ভূমিকম্পে থাইল্যান্ডের একটি নির্মাণাধীন ভবন ধসে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। ভূমিকম্পের পর মিয়ানমারের ৬ রাজ্য ও থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ৭.৭ মাত্রার এই ভূমিকম্পে রাস্তাঘাট সহ বহু ভবন ধসে পড়েছে। ভয়াবহ এই ভূমিকম্পের পর আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বিস্তারিত সুব্রত বাইনের রিপোর্টে। মিয়ানমারের ইতিহাসে ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হল যুদ্ধবিধ্বস্ত দেশটি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে ১৭.২ কিলোমিটার দূরের সাগাইং শহর। ভূমিকম্পের মাত্রা এতটাই তীব্র ছিল যে থাইল্যান্ডেও ভয়াবহতা দেখা গেছে। এছাড়াও ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশ, ভারত, চীন, লাওস সহ পার্শ্ববর্তী দেশ। মিয়ানমারের এই শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছেই। এর মধ্যে একটি মসজিদ আংশিকভাবে ভেঙে পড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির বাগো অঞ্চলে ভূমিকম্পের কারণে মসজিদের একাংশ ধসেই তাদের মৃত্যু হয় বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে। ভূমিকম্পে মিয়ানমারে ইরাবতী নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মিত ৯১ বছরের আভা সেতু ধসে পড়েছে মিয়ানমারের বহু ভবন, রাস্তাঘাট ও ধর্মীয় উপাসনালয়। থাইল্যান্ডে ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। দেশটির রাজধানী ব্যাংককে নির্মাণাধীন ৩০ তলা একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। সরকারি কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ভবনটি নির্মাণ করা হচ্ছিল বলে জানা গেছে। ভূমিকম্পের পর মিয়ানমারের ৬টি রাজ্য ও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া ভয়াবহ এই ভূমিকম্পের পর আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন মিয়ানমারের জান্তা সরকার। সুব্রত গাইন, চ্যানেল আই। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ চীনের পেকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করবেন। পেকিং বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। শুক্রবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। উভয় নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগে উৎসাহিত করার কথা জানান শি জিনপিং।
ঢাকা ও বেইজিংয়ের মধ্যে অর্থনৈতিক কারিগরি সহায়তা বিষয়ক একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। পানি ব্যবস্থাপনার জন্য বেইজিংয়ের কাছ থেকে 50 বছরের মহাপরিকল্পনা চেয়েছে ঢাকা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ চীনা প্রতিনিধি দল আগে থেকেই প্রস্তুত ছিলেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভ্যর্থনা জানাতে। সকালে বাংলাদেশ চীনের পতাকাবাহী গাড়িতে আসেন অধ্যাপক ইউনুস। তাকে স্বাগত জানান শি জিনপিং। বৈঠকের শুরুতেই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান অধ্যাপক ইউনুস। অধ্যাপক ইউনুস বলেন, নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করেছে জুলাইয়ের গণঅভ্যুত্থান। ডক্টর ইউনুস প্রেসিডেন্ট জিনপিংকে মনে করিয়ে দেন চীনে গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রচলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উপযুক্ত, চীনের ব্যবসায়ীরা যেন বাংলাদেশে বিনিয়োগ করেন। অধ্যাপক ইউনুসের এমন প্রস্তাবে শি জিনপিং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। জিনপিং বলেন, অবশ্যই চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবেন। চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনুসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। প্রফেসর ইউনুস এটা বলছিলেন। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে চীনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়াল এ চীনা ব্যবসায়ীদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন অধ্যাপক ইউনুস। তিনি বলেন, বাংলাদেশে যোগাযোগের সুযোগ অবারিত। পরে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। চীনের সঙ্গে অন্য দেশের ব্যবসা বাণিজ্য প্রসারে কাজ করা প্রতিষ্ঠান চীনের কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ইয়াও ওয়াংয়ের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনুস। এছাড়াও চীন সরকারের শীর্ষ প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে অধ্যাপক ইউনুসের বৈঠক হয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ঈদ যাত্রায় ট্রেনে ঢাকা ছেড়ে বাড়ি ফিরছে মানুষ। রেলপথে যাত্রার খবর জানাতে আমরা সরাসরি যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে। সেখানে রয়েছেন সহকর্মী জাকিয়া। জাকিয়া, আপনি রয়েছেন কমলাপুর রেল স্টেশনে, সেখানে যাত্রীদের চাপ কেমন দেখছেন? আপনি আছেন ওখানে এবং এ যাবৎ আপনি ট্রেনগুলো সময় মতো গন্তব্যে ছেড়ে যাচ্ছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? মেহেদি, আপনি যেমনটি বলছিলেন, আমি ঠিক যখন 7টা বাজে এসে এখানে পৌঁছেছি, আমি তখনই দেখলাম যে 7টা 1 মিনিটে সোনার বাংলা এক্সপ্রেস ঢাকা চট্টগ্রামের যে ট্রেনটি সেটি অলরেডি ছেড়ে গেছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন আমি আছি 3 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে ছেড়ে যাবে ঢাকা কিশোরগঞ্জের একটি ট্রেন। ট্রেনটি আর সম্ভবত 10 মিনিটের মধ্যে ছাড়ার কথা। যাত্রী সবাই উঠে গেছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সকালবেলায় এসে যে এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি এবং মানুষ তাদের বাড়ি ফেরার জন্য যতটুকু প্রস্তুতি নিয়ে আসার কথা ততটুকু প্রস্তুতি নিয়ে এসে তারা আসলে ট্রেনে উঠেছেন। এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে এবার কিশোরগঞ্জে যে ট্রেনগুলোতে সাধারণত ছাদ ভরা, আসলে ট্রেনের ছাদ ভরা মানুষ থাকে, সেই বিষয়টি এবার লক্ষ্য করলাম যে এবার একেবারেই ছাদ শূন্য ট্রেন ছেড়ে যাওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে। কোনো প্রকার যাত্রী যেন ছাদে না উঠে যায়, কোনো ধরনের যাতে দুর্ঘটনা না ঘটে, সেজন্য রেলওয়ের যে কর্তৃপক্ষরা আছেন তারা সর্বত্র রেলওয়েতে কাজ করছেন, স্টেশনে কাজ করছেন। তো মানুষের মধ্যে এক ধরনের উৎসব মুখর একটা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। তারা সবাই নারী ট্রেনে আসলে বাড়ি ফিরছে, তাদের মনে এক ধরনের আনন্দ বিরাজ করছে। আর যেটি বলার কথা যে আসলে ঢাকা থেকে গতকাল বিপুল পরিমাণ আসলে নগরবাসী আসলে ঢাকা ছেড়ে গেছেন। আজকে যতটুকু আছেন তারা আসলে আজকে যাচ্ছেন তাদের পরিবারের সঙ্গে ঈদ করার জন্য।
তো আমরা যতটুকু দেখতে পাচ্ছি ট্রেনের এখন পর্যন্ত কোনো ধরনের আসলে শিডিউল বিপর্যয় হয়নি এবং যথাযথভাবে নিজ নিজ স্টেশন থেকে নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে আসলে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। মেহেদী, জাকিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী জাকিয়া আক্তারের সাথে, জানাচ্ছিলেন কমলাপুর রেল স্টেশনে সর্বশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ইউরোপীয় ইউনিয়ন সহ প্রধান পোশাক আমদানিকারক দেশগুলো পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করতে টেকসই জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করতে চলেছে। বাংলাদেশে এরই মধ্যে অনেক কারখানা জ্বালানির রূপান্তরের মাধ্যমে আধুনিকায়ন করেছে। বিশ্বায়নের সাথে টিকে থাকতে এই রূপান্তর জরুরি বলে মনে করেন উদ্যোক্তারা। চাকরিচ্যুত না করে দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন শ্রমিকরা। এই রূপান্তরে শ্রমিকের ন্যায্যতা এবং অধিকার নিশ্চিত করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে প্রতিযোগিতায় টিকে থাকতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ দীর্ঘদিনের। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের তথ্য অনুযায়ী দেশে এখন পরিবেশ বান্ধব কারখানা 240টি। 2030 সালের মধ্যে পোশাক কারখানার মাধ্যমে আরও 30% কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য ঠিক করা হয়েছে। এই রূপান্তরে শ্রমিকের অধিকার নিশ্চিত করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। জ্বালানি রূপান্তরের পাশাপাশি মানুষেরও যেন ধারাবাহিকভাবে দক্ষতার উন্নয়ন হয়, তার আস্থার উন্নয়ন হয়, তার কাজটা যেন সহজ হয়। মেশিন যেন তাকে আপনার কাছ থেকে সরিয়ে না দেয়, অপসারিত না করে, বরঞ্চ তার কাজকে সহজ করে তার জীবনকে আরো সহজ করবে। আধুনিকায়নে খুশি হলেও এর কারণে চাকরি হারানোর ভয়ে আছেন শ্রমিকরা। অনেক শ্রমিকের চাকরি চলে গেছে, অটো মেশিন সবাই চালাইতে পারে না। অটো মেশিন আসার পরে আমাদের কাজের চাপ বেড়ে গেছে। প্রথমত চাকরিচ্যুত করা যাবে না, আর দ্বিতীয়ত অফিসে মানে যার যে পদটা থাকবে অপারেটরের, তারা সেই জায়গায় বহাল রাখতে হবে। যারা কাজ জানে না তাদেরকে প্রশিক্ষণ দিয়ে রাখতে হবে, কাজে রাখতে হবে। আধুনিকায়নে শ্রমিকের কাজের ধরন পরিবর্তন হলেও শঙ্কার কিছু নেই বলে মনে করছেন উদ্যোক্তারা। এনার্জি সেভিংসের যে মডেলগুলি আছে সেগুলিকে আমরা পুরোদমে ব্যবহার করি এবং আপনারা জানেন যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে। এখন আমরা 5-এর কথা বলছি। সো আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4-এর সাথে কানেক্টেড না থাকি কিংবা 5-এর সাথে কানেক্টেড না থাকি, তাহলে আমরা কিন্তু ব্যবসার থেকে পিছিয়ে যাব। যারা মনে করছেন যে ইন্ডাস্ট্রি 4.0 গেলে পরে আমাদের শ্রমিকদের চাকরি হারাবেন, আমার মনে হয় এই ধারণাটা অমূলক। একটা কাজের জায়গায় অন্য একটা নতুন একটা কাজ আসবে, নতুন স্কিলের একটা কাজ আসবে, আপস্কিল হবে তাদের। আমরা আমাদের নিজেদের স্বার্থেই কিন্তু তাদেরকে আপস্কিল করে নিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে শিল্পক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে কার্বন নিঃসরণ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন। শুধুমাত্র রুফটপ সোলার দিয়ে তারা পারবে না, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই জ্বালানি দক্ষতাও বাড়াতে হবে। জীবাশ্ম জ্বালানি সৃষ্ট সংকটের সমাধান খোঁজার পথে শ্রমিকের অধিকার, স্বাস্থ্য এবং জীবিকা যাতে উপেক্ষিত না হয় সে বিষয়ে গুরুত্ব দিতে বলেছেন বিশেষজ্ঞরা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বরিশালে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। ঈদের আগে খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন উপকারভোগীরা। পরিবেশ সুরক্ষা আন্দোলনের পাশাপাশি প্রকৃতি ও জীবন ক্লাবের এমন মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। সাইদ পান্থ তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে স্বাদ আর সামর্থ্যের বেড়াজালে সমাজের নিম্নবিত্ত ও সুবিধা বঞ্চিতদের কাছে ঈদের আনন্দ অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাই বরিশালের জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজে অসহায় মানুষকে চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। ঈদ উপহার পেয়ে কৃতজ্ঞতা ও স্বস্তি জানান উপকারভোগীরা। ঈদের বাজার পেয়েছি, আমার সহপরিবারকে দিয়ে সবাইকে দিয়ে হাসি মুখে আমি ঈদ করতে পারবো। আমরা গরিব মানুষ, আমরা ঈদের বাজার দেশে সবাই যেন আমরা টাইটেল পাক দিলে আর যেন ভালো থাকে, সবাই আবার দিতে পারে না। আমাকে গরিবের জন্য খুবই ভালো হয়েছে যে চ্যানেল আই এর জন্য আমরা খুবই আন্তরিকভাবে ধন্যবাদ। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মানবতার সেবায় সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা। এটা তাদের ঈদের আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দিল আমি মনে করি। আর সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করাটাই হচ্ছে ঈদের প্রকৃত আনন্দ। এটা খুবই ভালো একটা উদ্যোগ। যারা বিত্তবান ব্যক্তি রয়েছেন, সংস্থা রয়েছেন, তাদেরকে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ
জানাবো, যার যার সামর্থ্য অনুযায়ী মানুষজনের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করা। ঈদের খুশি ভাগাভাগির জন্য সাধারণ মানুষের মধ্যে ঈদ সামগ্রী উপহার সামগ্রী বিতরণকে স্বাগত জানাই এবং প্রকৃতি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও অসহায় দুস্থ মানুষের পাশে থাকার প্রত্যয় আয়োজকদের। যারা এই অঞ্চলের অত্যন্ত দরিদ্র, তাদের যারা লজ্জায় হাত পাততে পারে না, তাদেরকে আমরা টার্গেট করে সামান্য ঈদ উপহার দিয়েছি। আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছি প্রকৃতি জীবন ক্লাবের মধ্য দিয়ে, এবং আমরা ভবিষ্যতে সামনেও মানুষের আত্মমানবতার সেবায় আমরা প্রকৃতি জীবন ক্লাব সচেষ্ট আছি। প্রতিষ্ঠার শুরু থেকেই পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি বছর জুড়েই সারা দেশে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এদিকে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরে গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই, চিনি, গুড়, দুধ, লবণ, আলু সহ নিত্যপণ্য খাদ্য সামগ্রী পেয়ে খুশি এসব মানুষ। প্রতি ঈদে খাদ্য সামগ্রী বিতরণের এই মহতি উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। শাহ আলম শাহের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সুবিধাবঞ্চিত মানুষগুলোর সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ট্রাই ফাউন্ডেশন বিভিন্ন জেলার পাশাপাশি প্রতিবারের মতো এবারও দিনাজপুরে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। নিত্যপণ্য ও খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয় অসহায় মানুষের হাতে। এসব পেয়ে খুশি তারা। ঈদে চাল, ডাল, চিনি, লবণ, সেমাই দিয়ে মানে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবকিছু আমরা পাইলাম, আমরা আনন্দভাবে ঈদ করবো। ভালো যাবে, আল্লাহ আপনাদের ভালো রাখুন। এই রমজান মাসে আমাকে ঈদের উপলক্ষে এই উপদান করেছে, আমার কাছে লাখ লাখ শুকরিয়া। এবার প্রথম পাইছি, ঈদটা ভালো কাটবে। ট্রাই ফাউন্ডেশন থেকে যতটুকু সহায়তা পাইলাম, লবণ, চাল, ডাল সবাই আমরা ঈদে ভাগাভাগি এই আনন্দে। অসহায় মানুষের জন্য আপনি সুবিধা করছেন, আপনার ভালো হবে। এতে আরো যেন আগামীতে সবাই উপস্থিত দিতে পারে, আপনারা দোয়া রাখেন। ট্রাই ফাউন্ডেশনের মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিশিষ্টজনেরা। তাদের এই ঈদ উপলক্ষে আজকে যে ঈদের সামগ্রী বিতরণ করা হচ্ছে, আমার বিশ্বাস যে ট্রাই ফাউন্ডেশন এই কর্মধারা অব্যাহত রাখবে। ট্রাই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানে আমি ধন্যবাদ জানাচ্ছি ট্রাই ফাউন্ডেশন কর্তৃপক্ষকে। এবং আজকে আমাদের সব থেকে বড় সার্থকতা, আপনারা সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন, এই ফাউন্ডেশনের উদ্যোগে এই ঈদের যে আনন্দটাকে ভাগ করে নেওয়ার যে সুযোগ দিয়েছেন আমাদেরকে, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোয় ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে মিডিয়া ব্যক্তিত্বরা। যে বর্তমান পরিবর্তিত সময়ে যে অবস্থা আমরা বিরাজ করছি, এই সময়টা অবশ্যই আমাদের জন্য ক্রান্তিকাল। এই সময়ের মধ্যে আমরা চাইবো যে ট্রাই ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা আপনাদের পাশে দাঁড়িয়েছে তাদের জন্য আপনারা দোয়া করবেন, যেন আগামীতে যেন আপনাদের পাশে আরো বেশি বেশি করে তারা তাদের সাহায্য সহযোগিতা নিয়ে দাঁড়াতে পারে। ভবিষ্যতেও নানাভাবে সহায়তা কার্যক্রম নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে ট্রাই ফাউন্ডেশন। মানুষ মানুষের জন্য সামনে পবিত্র ঈদ উল ফিতর, আমাদের ট্রাই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এসেছি ঈদের আনন্দকে ভাগাভাগি করতে। আমাদের ছোট্ট সহায়তা আপনাদেরকে হয়তো ঈদের আনন্দকে বাড়িয়ে দেবে, তার চেয়ে বেশি আমরা বেশি আনন্দিত হব যে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পেরেছি। দিনাজপুর শহরের চাউলিয়াপট্টির স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্টাফ কোয়ার্টার মাঠে 2 শতাধিক মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আল মুকসিদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পর খেলার সংবাদে জানিয়ে ফিরছি। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। স্বাধীনতার চেতনার সঙ্গে পরিবেশ রক্ষার আহ্বান এক সূত্রে গাঁথতে অন্তর্জালে মুক্তি পেল প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের থিম সং সবুজের আহ্বান। আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাণ প্রকৃতি রক্ষার বার্তায় দর্শকদের দিয়েছে এক ভিন্ন মাত্রা। ভবিষ্যতে নিরাপদ ধরিত্রী বিনির্মাণে দখল দূষণ রোধের পাশাপাশি পরিবেশ বান্ধব জীবন আচারে গুরুত্ব আরোপ করা হয়েছে সবুজের আহ্বানে। আফরোজা হাসির রিপোর্ট। মার্চ মানেই মহান স্বাধীনতা দিবস, বাঙালির আত্মত্যাগ, সংগ্রাম ও বিজয়ের প্রতীক।
বিশেষ দিন উদযাপনে তাই অন্তর্জালে মুক্তি পেয়েছে প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের থিম সং সবুজের আহ্বান। খন্দকার হাসনাত করিম পিন্টুর কথায় গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন তানভীর তরি। সহকারী সুর ও সঙ্গীতে রয়েছেন সাফরিনা। প্রকৃতিবন্ধু মকিত মজুমদার বাবুর পরিকল্পনা ও পরিচালনায় গানে কণ্ঠ দিয়েছেন তানভীর তরি, মঈন খান, নওশিন শারমিলি, কেয়াসুহি, জিয়াউল হক ভূঁইয়া ও সাফরিনা। প্রকৃতি প্রেম আর সবুজের জয়গানে গানটি মনে করিয়ে দেয় স্বাধীনতার লড়াই যেমন অস্তিত্ব রক্ষার আন্দোলন, তেমনি প্রকৃতি সুরক্ষা নিশ্চিত করাও নতুন প্রজন্মের সংগ্রাম। ইতিমধ্যে গানটির ভিডিও চিত্র প্রচারিত হয়েছে চ্যানেল আইয়ের পর্দায়। পাশাপাশি গানটি পাওয়া যাচ্ছে প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাব এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। গানটিকে যে কোনো মোবাইল অপারেটরের কলার টিউন হিসেবে ব্যবহারের কোড 13910657। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন স্লোগানে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বহুমুখী উদ্যোগ নিয়ে 2009 সালে প্রতিষ্ঠিত হয় অলাভজনক প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আর সঙ্গীতের মাধ্যমে পরিবেশ ও সংস্কৃতি সংরক্ষণের উদ্দেশ্যে সবুজ সুরে রাঙাই জীবন স্লোগানে 2024 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত হয় পিওজে মিউজিক ক্লাব। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সুস্থ সংস্কৃতি চর্চা ও পরিবেশ বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে কাজ করছে আফরোজা হাসি, চ্যানেল আই। জানাবো খেলার খবর। শিরোনামে মিয়ানমার ও থাইল্যান্ডে 7.7 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 144 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ভবনের নিচে আটকা পড়াদের উদ্ধারে অভিযান। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে আজ বক্তৃতা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই। পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিতে টেকসই জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করছে পোশাক আমদানিকারক দেশগুলো, বিশ্বায়নের সাথে টিকে থাকতে এই রূপান্তর জরুরি মন্তব্য। বরিশালে দুস্থদের মাঝে প্রকৃতি ও জীবন ক্লাবের নিত্য পণ্য সরবরাহ, মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসায় বিশিষ্টজনেরা। এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরে ট্রাই ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ, সহায়তা পেয়ে খুশি সুবিধা বঞ্চিত মানুষেরা।